তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সাতই মার্চ 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই মর্মস্পর্শী ভাষণের মাধ্যমে পুরো বিশ্ববাসীর কাছে আমরা জানান দিয়েছিলাম, আমরা প্রস্তুত একটি নতুন ভূখণ্ডের জন্য, আমরা প্রস্তুত একটি নতুন পরিচয়ের জন্য। এর পরেরটা পুরোটাই আমাদের গর্বের ইতিহাস। তবে 1948 থেকে 1971 এই পুরো সময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনেক অংশ জুড়ে রয়েছে এই সরোয়ার্দী উদ্যান। শব্দ সাগর উঠে উচ্ছলিয়া, তোরা শুনতে কি পাস, তোরা শুনতে কি পাস। আজি শব্দ সাগর উঠে উচ্ছলিয়া, তোরা শুনতে কি পাস, তোরা শুনতে কি পাস। দিকে দিকে জাগে বিদ্রোহী জনতার উন্মাদ গর্জনে প্রাণ উল্লাস। সেদিনও গাছের পাতা ঝরেছিল, সেদিনও আমে মুকুল এসেছিল, সেদিনও পূর্ব আকাশে সূর্য উঠেছিল। তবে সেই সূর্যের চাইতেও তেজস্বী ছিলেন একজন মানুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শোষণের জুলুমের জিঞ্জির ভেঙে পড়ে বন্দিনী পৃথিবী, উদ্ধত প্রহরণ জাগে ওই জনগণ, উদ্ধত প্রহরণ। এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন। একটা বিষয় চিন্তা করুন, একজন নেতা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে লক্ষ লক্ষ মুক্তিকামী মানুষের সামনে 18 মিনিটের স্বপ্ন দেখিয়েছিলেন হাজার বছরে, যেটা মনে হয় না আগামী হাজার বছরেও কারো পক্ষে সম্ভব। তবে এই পুরো ঘটনাটাকে স্মরণীয় করে রাখার জন্য এখানে স্থাপন করা হয়েছে শিখা চিরন্তন। মূলত 1996 সালে উদ্যোগ গ্রহণ করা হয় এই শিখা চিরন্তন স্থাপনের। পরবর্তীতে 1997 সালের 7ই মার্চ এই জায়গাটিতে মশাল র্যালির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর 17ই মার্চ 1971 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ছুঁয়ে 26শে মার্চ এই জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। এবং এখানে একটি ফলক স্থাপিত রয়েছে, সেই ফলকে সুস্পষ্টভাবে লেখা রয়েছে কারা কারা সেদিন সেই জায়গাটিতে উপস্থিত ছিলেন। এখানে লেখা রয়েছে শিখা চিরন্তন স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন প্যালেস্টাইনের মাননীয় রাষ্ট্রপতি ইয়াসির আরাফাত, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা, তুরস্কের রাষ্ট্রপতি সলেমান ডেমিরেল। এই জায়গাটি রয়েছে, শিখা চিরন্তন রয়েছে, জাতীয় পতাকা রয়েছে, সেই সঙ্গে রয়েছেন আরেকজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের প্রত্যেকের অন্তরে। স্যার আসসালামু আলাইকুম, আপনি কি শিখা চিরন্তন দেখতে এসেছেন? হ্যাঁ, 7ই মার্চে আমি ছিলাম বঙ্গবন্ধুর ভাষণ শোনা, তো তখনও এখানে দাঁড়াই দাঁড়িয়ে শুনতেছিলাম। 7ই মার্চ 1971 সালে বঙ্গবন্ধু যখন ভাষণ দিয়েছেন তখন আপনি এই জায়গাতেই ছিলেন। খবর পেয়েছিলেন কিভাবে তখন যে আজকে বঙ্গবন্ধু ভাষণ দেবেন? মানে আপনি আসলে থাকতেন কোথায় সেই সময়? থাকতাম ধানমন্ডিতেই, তবে
সব সময় ওনার সঙ্গে যোগাযোগ ছিল। তখন তো বঙ্গবন্ধুর ডাকে এইখানেই 7ই মার্চে এইখানে আসছে, এই জন্য প্রতি বছর 7ই মার্চ এখানে ছিল। এখন ওই দিনটা আসলেই আব্বা কীরকম হয়ে যায়, যে আমি মনে পড়ে এই জায়গাটার কথা, তখন আব্বা আসে এখানে। একটা বিষয় কি বলবেন, আপনি কি স্যারের মেয়ে? জি, আপনি কি সে সময় ছিলেন? না, আমি তো তখন ছিলাম। অর্থাৎ স্যার এই ঘটনাগুলো আপনার কাছে বলেছেন, হ্যাঁ, আব্বার কাছ থেকে শোনা আমাদের। অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো বীর মুক্তিযোদ্ধাদের মুখের কথাতেই চলে এসেছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আরও যুগ যুগ 7ই মার্চে আপনাকে এই জায়গাটাতে আমরা আবার দেখতে চাই। বিপ্লবের রক্ত রাঙা ঝান্ডা ওড়ে আকাশে, সর্বহারা জনতার জিন্দাবাদ বাতাসে, বাতাসে। বিপ্লবের রক্ত রাঙা ঝান্ডা ওড়ে আকাশে, সর্বহারা জনতার জিন্দাবাদ বাতাসে। এই সরোয়ার্দী উদ্যান যে শুধুমাত্র 1971 বা মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত তা নয়। 1948 সালের 21শে মার্চ এই সরোয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সঙ্গে সঙ্গে পুরো বাঙালি জাতি গর্জে উঠেছিল। তারপর 1969 সালের 23শে ফেব্রুয়ারি এই সরোয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। অর্থাৎ আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অনেকাংশ জুড়ে রয়েছে এই সরোয়ার্দী উদ্যান। এখনও প্রায় প্রত্যেক দিন এখানে অনেক মানুষ ঘুরতে আসেন, কেউ তাদের অবসর সময়গুলো কাটাতে আসেন। আচ্ছা, আমরা কি জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক কোন জায়গাটাতে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন? আমার জানা মতে এই জায়গাটাতে দাঁড়িয়ে ভাষণ দিয়েছে। অর্থাৎ আমাদের শিখা চিরন্তন যে জায়গাটা, সেই জায়গাটাতে ভাষণ দিয়েছিলেন। আঙ্কেল, একটু আপনার কাছে জানতে চাইবো যে 7ই মার্চ 1971 আপনার কি কিছু মনে পড়ে সে সময়কার স্মৃতি? 7ই মার্চ 1971, তখন আমি ক্লাস 9-এর ছাত্র। আমরা 5ই মার্চ থেকে শুনতে থাকি যে রেসকোর্সে ভাষণ হবে, এবং 7ই মার্চে যখন ভাষণ দেয় তখন তো রেডিও সব বন্ধ করে দেয়, ভাষণটা সম্প্রচার করা হয় না। এরপরে 8ই মার্চ যখন সবাই আমরা উদ্গ্রীব ছিলাম যে কখন ভাষণটা শোনা যাবে। আমি আমার গ্রামের বাজারে যাই, তখনই হঠাৎ করেই এই 8টা বা 8:30 এরকম সময় হয়তো হবে, বাজারে রেডিওতে ভাষণ শুরু হলো। আর কি সবাই সাংঘাতিক রকম উদ্দীপ্ত হলো, এবং ওটাই আমার প্রথম ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর ভাষণ শোনা, সবার শোনা। সবাই এই ভাষণের পরে সবার কাছে পরিষ্কার হয়ে গেল যে আমরা এখন স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু সেই কথাগুলি বললেন। অর্থাৎ বলতেই হচ্ছে যে স্মৃতিটা আপনার মধ্যে নিভু না, জল জল করছে। অবশ্যই আপনাকে মার্চ আসলে সেটা তো সাংঘাতিক রকম আমাদেরকে উদ্দীপ্ত করে, এবং আপনারা যারা বিশেষ করে তরুণদের যখনই দেখি যে তারা মার্চকে খুঁজে বেড়ায়, তারা স্বাধীনতার অন্বেষণ করে, তখন সাংঘাতিক রকম উদ্দীপ্ত হয়ে পড়ি যে আসা উচিত, জানা উচিত, সবার কাছে এই স্বাধীনতার বিষয়টা জানা উচিত। সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সত্য কথা বলতে আমরাও আসলে মার্চকে খুঁজছি এবং সেই যুদ্ধটাকে অন্বেষণ করার চেষ্টা করছি। এই বার্তাটা ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। বিপ্লবের রক্ত রাঙা ঝান্ডা ওড়ে আকাশে, সর্বহারা জনতার জিন্দাবাদ বাতাসে, বাতাসে। অগ্নিঝরা মার্চটাকে কাছে পেতে চাইলে কিংবা মুক্তিযুদ্ধকে অন্বেষণ করতে চাইলে আপনাকে সরোয়ার্দী উদ্যানে আসতেই হবে। আর এখানে আপনার জন্য এমন একটা ব্যবস্থা রয়েছে যে 1948 সাল থেকে 1971 সাল পর্যন্ত পুরো বাংলাদেশটাকে আপনি একটা দেয়ালের মধ্যে দেখতে পারবেন। আর এই পুরো দেয়ালটির নাম হচ্ছে জনতার দেয়াল। জনতার মুখগুলি আগুনের হলকায়, গনগনে জীবনের উত্তাপে জ্বলছে, জ্বলছে। জনতার মুখগুলি আগুনের। আগরতলা ষড়যন্ত্র মামলা, 1966 সালের 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান, এই সব কিছুই রসদ জুগিয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের। এরপর সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জন। তারপরই আসছে সেই ঐতিহাসিক দিন 7ই মার্চ 1971, বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপর হঠাৎ করেই দৃশ্যপটে 25শে মার্চ 1971, সেই কালরাত্রি পাকিস্তান বাহিনীর আক্রমণ।
এরপর একযোগে সেই আক্রমণকে প্রতিরোধ। ঠিক তার পরপরই আসছে 17 এপ্রিল 1971, মুজিবনগরে অস্থায়ী সরকার গঠন। ততদিনে যুদ্ধটা পুরোপুরি জমে উঠেছে। সবার একটাই দাবি, নতুন একটা ভূখণ্ড চাই। সরোয়ার্দী উদ্যানে আসলে খুব স্বাভাবিকভাবে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুঁজি। অবশ্যই তাকে আমরা মনে প্রাণে ধারণ করেছি, তবে সেই ধারণ করার উপলব্ধিটা আরও বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে এই স্বাধীনতা জাদুঘরে। আর এছাড়াও এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বাঙালির জাতিসত্তার ইতিহাস। আর সব কিছু ছাপিয়ে এখানে রয়েছেন একজন বাঙালির শৌর্যের প্রতীক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ম্যাডাম স্যার, 8ই মার্চ 1971-এর পত্রিকা আপনারা দেখছিলেন। আমাদের এখনকার প্রজন্মের অনেককে দেখছিলাম যে এখানে আসছেন, দেখছেন, তারা সেলফি তুলছেন। আপনাদের কাছে তো নিশ্চয়ই ব্যাপারটা একটু অন্যরকম, সরাসরি কাছ থেকে দেখা, তারপর এখানে আসা উপলব্ধি করতে। না, আসলে আমাদের কাছে তো অবশ্যই অন্যরকম, কারণ আমরা এখানে ইতিহাস যা দেখছি তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা নিজেকে ফিরে দেখছি। এলাকা থেকে, মহল্লা থেকে মিছিল করে আমরা আসছি। 7ই মার্চের পূর্ববর্তী দিনগুলিতে আগরতলা মামলার অভিযুক্তরা প্রত্যেক দিন আমরা বঙ্গবন্ধুর সাথে দেখা করতাম। উনি আমাদের সাথে পরামর্শ করতেন এবং উনি 7ই মার্চে কী বক্তব্য দিবেন সেটাও আমাদের আংশিকভাবে বলতেন। স্যার, আগরতলা ষড়যন্ত্র মামলায় আপনি প্রত্যক্ষভাবে কীভাবে জড়ালেন? হ্যাঁ, আমি ভাষা আন্দোলনে আমি ছিলাম বাগেরহাট কলেজের ছাত্র। ভাষা আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি এবং ভাষা আন্দোলনের পরে আমি পাকিস্তান বিমান বাহিনীতে চলে যাই। আমরা রুটি পছন্দ করতাম না, ভাত দেওয়ার জন্য দাবি দেওয়া করতাম, কিন্তু ভাতের পরিবর্তে আমাদের রুটি খেতে বাধ্য করা হতো। ছুটির দিনে আমাদের এক্সট্রা ডিউটি করতে হতো, পাঞ্জাবের বাড়িতে বেড়াতে। এই সমস্ত নানান কারণে আস্তে আস্তে আমরা বিক্ষুব্ধ হয়ে পড়ি এবং আমি তখন যারা বাংলাদেশকে সশস্ত্র যুদ্ধ করে স্বাধীন করতে সেই বিপ্লবী সংস্থায় যোগ দেই। স্যার, অর্থাৎ আপনি 1964 সালের পরের কথা বললেন। তো আমরা সবসময় বলি যে 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের কথা, কিন্তু সংগ্রামের ইতিহাসটা কিন্তু আরও আগে থেকে। 66 সালের 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, এর মাঝেও অনেকে শহীদ হয়েছেন। আজকে অন্তত এখান থেকে সে সমস্ত শহীদ যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু রসদ জুগিয়েছিল তাদের শহীদ হওয়াটা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের, তাদের প্রতি একটা লম্বা সালাম। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া। এই জায়গাটার নাম হচ্ছে ব্ল্যাক জোন। আমাদের ইতিহাসের এক কলঙ্কজনক শোকাবহ অধ্যায়ের স্মৃতি ধারণ করছে এই জায়গাটি, যে শোকটাকে শক্তিতে পরিণত করে আমরা চলছি আজ 45 বছর ধরে। 1971 সালের 25শে মার্চ হঠাৎ করে সেই কালরাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনী বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে, শুরু করে নির্বিচারে গণহত্যা। 25শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত অসংখ্য গণহত্যা, অসংখ্য নির্যাতনের ছবি রয়েছে এই জায়গাটিতে। আর মূলত গণহত্যা যাদেরকে দিয়ে শুরু হয়েছিল তাদের ছবি স্থান পেয়েছে প্রথমেই। এই ছবিটিতে রয়েছে ইয়াহিয়া খান সেই গণহত্যার নির্দেশ দিয়ে পশ্চিম পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন। ছবিটা খুব সম্ভবত পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে এয়ারপোর্ট থেকে তোলা। আর তারপরেই রয়েছে সেই টিক্কা খানের ছবি, যার নেতৃত্বে সেই নৃশংস গণহত্যা শুরু হয়েছিল। সে দাম কারো কম রে, কত কুলের কুলাঙ্গনা নাম নিয়েছে বীরাঙ্গনা। এই ছবিগুলো দেখে যে কেউই আবেগাপ্লুত হয়ে পড়বেন, আবেগকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তবে ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি যে এই ছবিগুলো দেখার পর নতুন করে একটা সঞ্জীবনী শক্তি পাচ্ছি, কারণ এখানকার প্রত্যেকটা মানুষ এক একজন বীর। এখানকার প্রত্যেকটা ছবির মধ্যে লুকিয়ে আছে এক একটি গৌরব গাথা, এক একজনের বীরত্ব গাথা, আর যার ফলশ্রুতিতে আজকে আমরা পেয়েছি আমাদের বাংলাদেশ। সেই ক্ষত 1971 সালে 16 ডিসেম্বর সকালে
অবশেষে দুঃখী নিয়ে 1971 সালের 16 ডিসেম্বর এই জায়গাটিতেই পাকিস্তান সেনাবাহিনী কাগজে কলমে আত্মসমর্পণ করে আমাদের কাছে। স্বাধীনতা জাদুঘর থেকে বের হলে আপনার চোখে পড়বে এই স্বাধীনতা স্তম্ভটি। পৃথিবীতে এমন গ্লাস টাওয়ার দ্বিতীয়টি নেই। এই পুরো গ্লাস টাওয়ারটির যে প্রস্থটা তা হচ্ছে 16 ফুট, আর যদি দৈর্ঘ্যের কথা চিন্তা করি তবে তা 150 ফুট। আর এটার নিচে বেশ কিছু লাইট রয়েছে এবং এই লাইটের ফলে যে আলোক রশ্মিটা হয় সেটা ভূমি থেকে প্রায় 5 কিলোমিটার ব্যাপী ব্যাপৃত হয়ে যায়। বেলুন কোত্থেকে নিয়ে আসো এগুলো বাবা? হাতে দিলে মগবাজার থেকে। তুমি কি বেলুনই বিক্রি করো শুধু, নাকি আর কোনো কাজ করো? শুধু বেরোনি। স্কুলে যাও না? না, কেন? যাই না। বাবা মা কোথায় তোমার? বরিশাল। তোমার বাবা মা বরিশালে থাকে, এখানে তুমি কি একা থাকো? জি। বরিশাল থেকে বাবা মা তোমার ওইখানে, এখানে কেন আসছো? কাজ করতে। তারপরে মাস শেষে কি বাবা মারা টাকা পাঠাইতে হয়? জি। তোমার তো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে তুমি বেলুন বিক্রি করো, এর মধ্যে খাওয়া দাওয়া করো কোথায়? হোটেলে। বাসার খাবারের কথা মনে পড়ে না? পরে অনেক সংগ্রামের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের মাতৃভাষা, আমরা অর্জন করেছি আমাদের এই দেশটা। তবে স্বাধীন বাংলাদেশে সংগ্রাম এখনো চলছেই। এটি হচ্ছে জীবন সংগ্রাম। আইসক্রিম খাবা? আরে চলো। হ্যাঁ মামা, আর আইসক্রিম খা। ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জওয়ান হও আগুয়ান হাফিজে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে, পানি দিতে হবে তরি পার। দুর্গম গিরিকান্তার আজ পুরো দিনে সোহরাওয়ার্দী উদ্যানে এত মানুষ, এত স্থাপনা দেখতে দেখতে একটা বিষয় বারবার মাথায় ঘোরাঘুরি করছে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দুর্গম গিরিকান্তার